বুঝতে পারতাম একটু খাটাখাটি করতে পারলে। এখন এটা আসলে কিছু করার নাই, সিচুয়েশনটা একটু ক্রুশিয়াল এখন। তো তার মধ্যে যতটুকু আমরা সম্ভব অতটুকু করবো আর কি। এখন এরপরে ভার্সিটি যখন পরবর্তীতে খুলে ক্লাস হয় তখন আবার দেখা যাবে এটাকে কিভাবে মেকআপ বা আর কি করা যায়। কিন্তু আপাতত 3টা জিনিস তো বন্ধের আগে তো আমরা অ্যারে দেখেছিলাম, আর বন্ধের পরে যে ফাংশনের 3 টাইপ দেখলাম। আমি আজকে 3 টাইপে আবার একটু শর্ট রিভিউ করে দেবো একবারে। কনফিউশন থাকলে যদি এর মধ্যে থেকে কিছুটা দূর হয় তাহলে তো ভালো। আর আমি এক্সট্রা টপিক আর দিতে যাচ্ছি না, কারণ এইগুলাতেই ঝামেলা হচ্ছে যেটা বুঝতেছি আপনাদের। আর অ্যাটেন্ডেন্স আপনাদের খুবই কম থাকে ক্লাসে, ওভারঅল যে পরিমাণে স্টুডেন্ট তার তুলনায়। তো তারা কি আদৌ দেখতেছে নাকি বাকিরা লেকচার গুলা পড়তেছে নাকি, আমার ওটাও ডাউট। আমি আর বেশি টপিক বাড়াবো না, এখন আজকেই শেষ করে দিব আর কি। আমি ফার্স্টের থেকে শুরু করি আবার একটু। দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটা ছিল আমাদের ফার্স্ট লেকচার, যেটা ছিল যে একদম ফাংশনের বেসিক, ফাংশন ইন সি প্রোগ্রামিং উইথ এক্সাম্পল সহ এখানে আছে। তো ফাংশনটা অ্যাকচুয়ালি কি করে, মানে সাপোজ আমার সাম করতে হবে, আমি ফাংশনের আবার একদম বেসিক থেকে যাচ্ছি, যে সাপোজ আমার সাম করতে হবে। এখন সাম তো আমরা সাপোজ a প্লাস বি, নতুন একটা ভ্যারিয়েবল নিলাম সাম নামে, আর আমার দুইটা ভ্যারিয়েবল আমি যোগ করব a আর b। তাহলে কি ওই সাম ভ্যারিয়েবলে আমি a b করে যোগ করে ফেলতে পারতেছি। কিন্তু সাপোজ এই যোগটাই যদি আমাকে 100 বার করতে হয়, তাহলে কি বারবার সাম লিখে লিখে ওই ভ্যারিয়েবল গুলা নিতে হবে, যোগ করতে হবে। আর সাম তো সাপোজ মনে করেন একটা লাইনের একটা কাজ, কিন্তু এটা যদি সাম না হয়, কথার কথা যেটা আমি আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়েছি, প্রাইম নাম্বার বের করা। প্রাইম নাম্বার বের করাটা কি বেশ বড় একটা কোড, 5-6 লাইনের। তো ওই 5-6 লাইন আমি যদি এরকম বলি যে আমি 100টা নাম্বার ইনপুট দিব, ওই নাম্বারগুলো প্রাইম নাম্বার নাকি বের করতে একের পর এক নাম্বার ইনপুট দিব। তো আপনি কি ওই প্রাইম নাম্বারের ওই 5-7 লাইনের কোড কি 100 বার তাহলে লিখবেন, যে 100 বার ইনপুট হচ্ছে 100 বার আমি লিখতেছি প্রাইম নাম্বার নাকি? তো ওই জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণেই হচ্ছে ফাংশন। সাপোজ প্রাইম নামে যদি আমি একটা ফাংশন আলাদা করে ক্রিয়েট করে রাখি, আমি 100 বার ওই ফাংশনটা শুধু কল করব, মানে 100 বার নাম্বার ইনপুট নিব আর 100 বার ওই ফাংশনটা কল করব। তো ওইতে কিন্তু আমার আর ওই ফাংশন প্রাইমের কাজটা, প্রাইম নাম্বার বের করার যে প্রসিডিউরটা কিন্তু আমাকে আর 100 বার লিখতে হচ্ছে না। প্রসিডিউর জাস্ট একবার ফাংশনে লিখলেই হয়ে যাচ্ছে। So basically ওইটাই, a function is a block of statements that perform a specific task. ওই specific function এ suppose prime number বের করা specific taskটা করে। So suppose you are building an application in C language, and in one of your program you need to perform some task more than once. So যেটা বললাম যে ওই প্রাইম নাম্বার আমার 100টা নাম্বারের জন্য প্রাইম নাম্বার বের করতে হবে। So more than once যদি আমার করতে হয়, তাহলে আমাকে তার জন্য ফাংশন ইউজ করাটা একটা বেটার অপশন। তো আমি একদম খুব ডিটেইলসে প্রতি লাইন বাই লাইন যাব না আজকে, কিন্তু রিভিউ ক্লাস, জাস্ট কি বলে ওভারভিউ দিয়ে যাব। তো ফাংশন দুই টাইপের এখানে, তারপর বলেছে একটা হচ্ছে যেটা আমাদের বিল্ট ইন ফাংশন থাকে, যেমন এই যে প্রিন্টএফ আর স্ক্যানএফ তো আপনাদের জন্য খুবই ফ্যামিলিয়ার। আমরা প্রিন্ট যে কোনো কিছু প্রিন্ট করার জন্য তো প্রিন্টএফ লিখি, আর স্ক্যানএফ তো যে কোনো নাম্বার ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ করি, ইউজার ইনপুট নিতে হলে। এই দুইটাও কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন। এই দুইটা হচ্ছে আমার যে উপরে আমরা যে স্টুডিও এই অনেক কিছু লিখি সি প্রোগ্রামটা শুরুতে, তো ওগুলা যখন আমরা লিখি ওই কারণে ওগুলোর থ্রুতে বিল্ট ইন ফাংশনগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এই ফাংশনগুলো আমার কোড ব্লকসে বিল্ট ইন থাকে, ওগুলা লেখার মাধ্যমে আমার এই ফাংশনগুলোতে অ্যাক্সেস আসে। এই কারণে আমরা উপরে ওই স্টেটমেন্টগুলো লিখে নিই। এছাড়াও আরো কিছু আছে, পুটস, গেটস, কিছু থাকে যে প্রিডিফাইন্ড এগুলা ফাংশন, এগুলো অলরেডি বিল্ট ইন না থাকে। আর এছাড়া থাকে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যেটা যে ইউজার ক্রিয়েট করে তার প্রোগ্রামের সুবিধার জন্য, যেটা বললাম সাপোজ প্রাইম নাম্বারের অথবা সাম করার। তো আমাদের সি কেন দরকার ফাংশন, এটা নিজেরা দেখে নেবেন, এটা আমি আর বলবো না। যে ফাংশনের সুবিধা অসুবিধা কি এটা আমি অলরেডি বলেছি, তাও একটু দেখলে আপনারা আশা করি পারবেন। তো এরপরে আছে ফাংশনের রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ বলতে মানে আমার একটা ফাংশন দুই টাইপের হতে পারে।
হতে পারে যে ফাংশন একটা কিছু রিটার্ন করবে ফাংশন থেকে, আবার হতে পারে যে ফাংশনটা কিছু রিটার্ন করবে না। যদি ভয়েড হয় মানে রিটার্ন না করে তাহলে আমি ফাংশনে লিখি ভয়েড, আর যদি রিটার্ন করে তাহলে ওই রিটার্নের টাইপটা লেখা থাকে। যেমন এটা দেখেন, এখানে অ্যাডিশন নামে একটা ফাংশন আছে, ইন্ট অ্যাডিশনটা আমার ফাংশনের নাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। এই দুটো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্যারামিটার। এই প্যারামিটারের থ্রুতে হচ্ছে আমি ভ্যালু নিব, মানে এই ফাংশনে যে কাজ করব এই ফাংশনে আমার এই জিনিসগুলো প্যারামিটারের থ্রুতে আসবে। প্যারামিটার ব্ল্যাঙ্কও হতে পারে, নট নেসেসারি আমার প্যারামিটারে সবসময় কিছু না কিছু থাকবে, প্যারামিটার খালিও হতে পারে। এখানে আছে এই দুটো নাম্বার নিয়ে যেহেতু কাজ করতে হবে, এই দুটো নাম্বার। ইন্ট এখানে থাকা মানে এই ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এক্সপেক্ট করবে এই ফাংশনটা যেখান থেকে কল করা হবে ওই জায়গায় একটা ইন্টিজার ভ্যালু যাবে, এই যে রিটার্ন সাম রিটার্ন করতেছে। কিন্তু যদি এখানে ভয়েড লেখা থাকতো তাহলে এই রিটার্নের কাজটা আর হতো না, তাহলে আমার আর কিছু রিটার্ন করার দরকার হতো না, আমি রিটার্ন করতাম না কিছু। এটা আমি ফার্স্ট থেকে দেখি। সবার আগে মেইন ফাংশনটা কল হয় আমার, আমার দুইটা ভ্যারিয়েবল নিচ্ছে, var1 আর var2 নামে ইউজার ইনপুট নিচ্ছে, দুইটা ভ্যারিয়েবল ইন্টিজার, var1 নিল var2 নিল। তারপর দেখেন এখানে একটা নতুন ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছে রেস নামে, res। এই রেস থেকে অ্যাডিশন ফাংশনটা কল করতেছে, এটা হচ্ছে ফাংশন কল করার লাইনটা, এবং কল করতেছে এবং ফাংশনে অ্যাডিশন ফাংশনে কি দুইটা ভ্যারিয়েবল নিচ্ছিল না, এখানে খেয়াল করলে দেখা যায় num1 আর num2 নামে। এই ভ্যারিয়েবল দুইটাই এখানকার ফাংশন দিয়ে পাস করতেছে, এডিশনের সাথে এই var1 আর var2 পাস করতেছে। আর যে আউটপুটটা আমি রিটার্ন করতেছি ওই আউটপুটটা আমার রেসে চলে আসবে, রেস থেকে আমি কল করতেছি ইন্ট রেস, এবং ওই আউটপুটটা আমার রেসে আসবে। সো এখানে কি হচ্ছে, ইন্ট রেস থেকে আমি অ্যাডিশন যখন কল করলাম পাঠালাম হচ্ছে var1 আর var2, তো এখানে চলে যাবে ডাইরেক্ট, অ্যাডিশন আসলো, var1 আর var2 হচ্ছে এখানে থাকবে num1 আর num2 নামে। সো num1 আর num2 নামে এই দুটো ভ্যারিয়েবল, মানে এই দুটো কিন্তু বেসিক্যালি var1 আর var2 টাই, এই যে var1 আর var2 আমি পাঠাচ্ছি, বাট এক্সেপ্ট হচ্ছে num1 আর num2 নামে। সো এখানে নতুন একটা ইন্টিজার নিল সাম নামে, যেখানে হচ্ছে এই দুটো যোগ করতেছে num1 num2, এবং রিটার্ন করতেছে সামটা। সো সামটা যে রিটার্ন করতেছে এটা মানে অনেকটা কি বলবো, আপনাদের থ্রো ক্যাচ তো মনে হয় করানো হয়েছে নাকি আমার ঠিক খেয়াল নাই, করানো হয় নাই মনে হয়। আচ্ছা, রিটার্ন যখন সে করবে এই জিনিসটা মানে একটা, আপনি একটা ক্রিকেট বলের মতো চিন্তা করতে পারেন, ক্রিকেটটা যখন ব্যাট দিয়ে হিট করে তখন কি বলটা ক্যাচ করে না অনেকে, তো এটা ওরকম যেখান থেকে ওটা হিট করতেছে ওই সামটা, এবং এটা হচ্ছে এইখানে ক্যাচের মতো কাজ করতেছে, এই জায়গায় ওই জিনিসটা ব্রেক করতেছে। তো এই রেসে ওই জিনিসটা আবার আসতেছে। তো রেসের এখন এই সামটা যেখানে করলো এই জিনিসটা প্রিন্ট করলে এই রেস নামে এখানে ওইটা প্রিন্ট হচ্ছে। মানে বেসিক্যালি আমার সাম যদি হয় কথার কথাই যে 220, সামে এই কাজটা হয়েছে 220 এর, এবং আমি যখন রেসে সেটা পাচ্ছি, তো রেস যখন আমি প্রিন্ট করব তখন কিন্তু 220ই প্রিন্ট হবে। তো এখানে দেখেন এটার আউটপুট নাম 100 নিয়েছে, 120 নিয়েছে, সামের কাজটা এখানে কিন্তু কিছু প্রিন্ট করে নাই, জাস্ট সাম করে সামটাকে পাঠাইছে, এই সামটা এখানে রেস নামে প্রিন্ট হয়েছে 220 দিচ্ছে। এইটা ছিল আমার যদি রিটার্ন টাইপ থাকে, যে রিটার্ন করতেছে, ইন্টিজার টাইপ ছিল ফাংশনটা, রিটার্ন করতে মানে রিটার্ন টাইপটা ইন্টিজার ছিল। আর নেক্সট হচ্ছে ভয়েড যদি হয়, ভয়েড হলে ওই ফাংশন কিছু রিটার্ন করে না। যেমন এখানে দেখেন ফাংশনে কিন্তু এখানে কিছু নিচ্ছেও না, যেমন মেইন ফাংশনে ঢুকেই ইন্ট্রোডাকশন নামে একটা ফাংশন কল করতেছে, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল থেকে কল হচ্ছে না। যদি এটার আগে এখানে ভয়েড না হয়ে সাপোজ ইন্ট হতো বা স্ট্রিং হতো তাহলে কিন্তু একটা ভ্যারিয়েবল থেকে আমাকে কল করতে হতো, কারণ ওই ধরনের একটা টাইপ রিটার্ন করতো, ওই রিটার্ন টাইপটা আমার এই ভ্যারিয়েবলে আসতে হতো। তো এখানে ডাইরেক্ট যেহেতু এটা ভয়েড, সো এটা ভয়েড মানেই হচ্ছে এটা কিছু রিটার্ন করবে না, সো এটা আমি নরমালি কল করতে পারি কোনো ভ্যারিয়েবল ছাড়া, এবং এটার এমটি প্যারেনথেসিস মানে এটা কোনো ব্র্যাকেটে কিছু নিচ্ছেও না। তো ইন্ট্রোডাকশন কল করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি জাস্ট এই তিনটা লাইন প্রিন্ট হবে, যে হাই মাই নেম ইজ এই স্টার স্টার হাউ আর ইউ, তারপর এখানে চলে আসবে, শেষ হয়ে গেলে আবার রিটার্ন 0। তো হাই মাই নেম ইজ স্টার স্টার রিটার্ন 0।
এটা ছিল বেসিক্যালি ফাংশনের বেসিকটা, যেখানে হচ্ছে আমার রিটার্ন টাইপটা মেইনলি ফোকাস করা হয়েছে, যে কি টাইপ রিটার্ন করে, এবং যদি রিটার্ন টাইপ থাকে তাহলে ওই টাইপের ডেটা থেকে কল, ওই টাইপের ডেটা ভ্যারিয়েবলের থেকে যে কল করতে হয় সেটা। এখানে আমি এটার বেসিক এই যেগুলাতে যাব না, এগুলো আপনারা একটু নিজেরা পড়ে নেবেন, আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি। আর এখানে দুইটা টপিকের জিনিস বলেছে, কল বাই মেথড আর কল বাই রেফারেন্স, এটা আমাদের আলাদা একটা নতুন লেকচার। এইটুকের উপর কোনো কনফিউশন আছে এখন? কোনো এইটুক এখন যেটুক বললাম এটাতে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি না ম্যাম, নেক্সটটাতে যাব। ঠিক আছে, এটা বুঝছি। আচ্ছা, এইটুক বুঝতে পারলে এখন আমরা নেক্সট যে এই টপিকটার যে এক্সটেনশনটা, ফাংশন কল বাই মেথড আর ফাংশন কল বাই রেফারেন্স, সেইটাতে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে ফাংশন দুই টাইপের, একটা হচ্ছে কল বাই ভ্যালু আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স যেটা বললো। তো এখানে দেখেন এটা একটা হোল এক্সাম্পল দিয়েছে টেম মানে সোয়াপিং এর। আমি মানে ফার্স্টেই মেইন ফাংশনে চলে গেলাম, কারণ একটা প্রোগ্রাম যখন রান করা হয় ওটা সবার আগে মেইন ফাংশনটাতে যায়। ইন্ট মেইনে সবার আগে যাবে, মানে এইখানে। তো এই মেইন ফাংশনে এটা গেল, ফার্স্টেই কল হলো। এখানে দেখেন দুইটা ভ্যারিয়েবল নিচ্ছে, ভ্যারিয়েবল দুটো ইনপুট নিল ইউজার থেকে স্ক্যানএফ করে। এখানে হচ্ছে সোয়াপ করবে। এর আগেরটা থেকে, এর আগের এক্সাম্পল আমরা দেখেছিলাম এডিশন করতেছিল, মানে দুইটা নাম্বার যোগ করতেছিল। আর এখানে হচ্ছে সাপোজ 10 আর 20 দুইটা নাম্বার নিলে, এ যদি 10 হয় আর বি যদি 20 হয়, তাহলে এ কে 20 করবে আর বি কে 10 করবে, মানে অপোজিট এক্সচেঞ্জ করে ফেলবে দুইটা নাম্বার। এটা হচ্ছে সোয়াপিং এর কোড। তো এখানে দেখেন দুইটা নাম্বার ইনপুট নিল, সো মেইন ভ্যালু গুলো সোয়াপ করার আগে একবার প্রিন্ট করে দেখালো যে আমার ভ্যালু এই ছিল সোয়াপ করার আগে এত। তো দেখেন যেমন ইনপুট নিল 10 আর 20, মেইন ভ্যালু এই লাইন পর্যন্ত কাজ হয়েছে আমার। ইন্ট মেইন ভ্যালুস বিফোর সোয়াপিং এর আগে 10 আর 20ই আছে। ওকে, এখন হচ্ছে দেখেন সোয়াপ ফাংশন কল করতেছে, সোয়াপ ফাংশনটা কল করতেছে এবং ওখানে n1 আর n2 পাঠাচ্ছে। n1 আর n2 কি আমার এই ভ্যারিয়েবলের নাম দুইটাই না, n1 আর n2? ডাইরেক্ট ভ্যারিয়েবলের ভ্যালুগুলা পাঠাচ্ছে, তার মানে ডাইরেক্ট n1 আর n2 কেই পাঠানো হচ্ছে সোয়াপ কল করে। এবং দেখেন এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল থেকে কল করে নাই, তার মানে আমার সোয়াপ ফাংশনটা কি অবশ্যই ভয়েড। কারণ যদি এটা একটা রিটার্ন টাইপ থাকতো তাহলে কি এটা একটা ভ্যারিয়েবল থেকে কল হতো, যেহেতু এটা জাস্ট সোয়াপ কল হয়েছে তার মানে এটা একটা ভয়েড ফাংশন। এরপরে এই লাইনটা এক্সিকিউট হলো এবং এখানে হচ্ছে ডাইরেক্ট n1 আর n2 ভ্যালু যাচ্ছে। তো ডাইরেক্ট এখানে চলে আসলো সোয়াপে, এই যে ভয়েড সোয়াপ যেটা আমি আপনাদের অলরেডি বললাম, যেটা একটা ভয়েড হবে, ভয়েড সোয়াপ। এখানে ওই যে n1 আর n2 যে ভ্যালু পাঠালো, n1 আর n2 কিন্তু ভ্যালু, তার মানে ডাইরেক্ট এখানে 10 যাচ্ছে আর এখানে 20 যাচ্ছে, এবং এই ফাংশনে সেটা রেকর্ডিংটা এতক্ষণ আসলে দেইনি, এখন থেকে দিচ্ছি, নিয়েছিলাম। আচ্ছা, এই ফাংশনে সেটা আপনার নাম1 আর নাম2 নামে একসেপ্ট হচ্ছে, তার মানে ভয়েড সোয়াপ নাম1 এ 10 যাচ্ছে আর নাম2 তে 20। তো নাম1 আর নাম2 তে আমার এই পার্টটুকু হচ্ছে, মানে নাম1 আর নাম2 তে 10 আর 20টা একসেপ্ট হচ্ছে। এখানে নতুন একটা ভ্যারিয়েবল নিল টেম্প নামে। তো টেম্পে কি করতেছে, নাম1 রাখতেছে। নাম1 আর নাম2 কিন্তু ওই 10 আর 20, মানে n1 আর n2 বেসিক্যালি। তো টেম্পে আমার টেম্পের ভ্যালু তাহলে কত হলো, 10, আর নাম1 এর নাম2 রাখতেছে, তার মানে নাম1 এর ভ্যালু কত হলো, 20, নাম2 তো 20, আর নাম2 তে টেম্প রাখতেছে। টেম্পে কত ছিল আমার, 10 চলে গিয়েছিল, তো নাম2 তে আমার কি তাহলে 10 হলো। তো এখানে দেখেন প্রিন্ট করতেছে আবার। আচ্ছা, ফার্স্ট এখানে একবার প্রিন্ট করে নিছে ফাংশন ভ্যালুস বিফোর সোয়াপিং, আবার প্রিন্ট করলো নাম1 নাম2, আর ফাংশন ভ্যালুস আফটার সোয়াপিং আবার প্রিন্ট করতেছে নাম1 নাম2। তো আমি সেকেন্ড লাইন পর্যন্ত বলেছিলাম, মানে এতটুকু পর্যন্ত এর আগে হয়েছিল। তো ওই এই ফাংশনের ভেতর আরো দুবার প্রিন্ট করেছে। তো ফার্স্ট বার প্রিন্ট যখন করেছে তখন 10 আর 20 প্রিন্ট হয়েছে। তারপর হলো আমার এই কাজটুকু হয়েছে, এই 3 লাইন। এই 3 লাইনে কি, এই 3 লাইনে বেসিক্যালি আমার সোয়াপিংটা হয়েছে। জি ম্যাম। এই 3 লাইনে সোয়াপিং এর পর আমার এই লাইনটা প্রিন্ট হওয়ার পর দেখেন 20 আগে চলে আসছে আর 10 পরে। এতে আমার এতটুকু কাজ শেষ, এই সোয়াপের কাজ শেষ। এরপরে হচ্ছে এখানে তার কিছু পাঠাবে না, কিন্তু এটা কিন্তু ভয়েড ফাংশন, এখানেই শেষ।
তারপর দেখেন লাস্টে আবার একটা লাইন প্রিন্ট করতেছে, মেইন ভ্যালুজ আফটার সোয়াপিং n1 আর n2। এই যে আমার সোয়াপের কাজটা হলো, তারপর আবার আমার n1 আর n2 প্রিন্ট করতেছে। আবার যখন n1 আর n2 প্রিন্ট করতেছে তখন কিন্তু 20-10 প্রিন্ট হচ্ছে না, তখন 10 আর 20ই প্রিন্ট হচ্ছে। কারণ কি, এই যে আমি n1 আর n2 পাঠালাম এই ভয়েস সোয়াপ ফাংশনে, এটা তো নাম1 আর নাম2 নামে একসেপ্ট হয়েছে এখানে, তাই না? নতুন ভ্যারিয়েবল একসেপ্ট করেছে, এই ভ্যারিয়েবল নিয়েই কাজ হয়েছে। এই যে নাম1, এই যে সোয়াপিংটা হয়েছে এটা কিন্তু নাম1 আর নাম2 রূপে হয়েছে আর কি। সো n1 আর n2 কিন্তু আনটাচড অবস্থায় আছে, এখানে জাস্ট ভ্যালুটা পাস করছে, ভ্যারিয়েবলের অ্যাড্রেস কিন্তু সেমই আছে মেমরি। তো ওইখানে n1 আর n2 তে কিন্তু কোনো সমস্যা হয় নাই, ওখানে ওই নামেই আছে ওরা। তো এখানে যত সব কাজ হলো, সোয়াপ হলো, তারপর নাম1 নাম2 প্রিন্ট হলো, তখন আমরা সোয়াপিংটা দেখতে পারলাম। কিন্তু n1 আর n2 তে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ওরা যা ছিল তাই আছে। তো আলটিমেটলি আমি যখন আবার লাস্টে n1 আর n2 প্রিন্ট করতেছি তখন কিন্তু ওই 10 আর 20ই প্রিন্ট হচ্ছে, মেইন ভ্যালু সোয়াপ ওখানে যাই হয়েছে 10 আর 20ই আছে। এটা বুঝতে পেরেছেন? ম্যাম এই যে আমাদের যে এই যে দুইটা ইয়া নিছেন আপনি, যে ইন্ট মেইন দুইটা নিছেন একটা 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 প্রোগ্রামে না? কোনটা কোনটা? এই যে আপনি নিছেন যে ইন্ট, এই যে ইন্ট মেইন নিছেন একটা, যে ইন্ট n1 n2, হ্যাঁ এইখানে। আরেকটা হচ্ছে উপরে নিছেন আপনি ভয়েড মেইন। এই দুইটা নেওয়ার কারণ কি? এই যেটা, হ্যাঁ এটা 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 একটা এটা প্রোগ্রামে শুনেন, নিচ্ছিল না দুইটা না আলাদা? না না, প্রোগ্রাম এখানে একটাই, ফুল প্রোগ্রাম একটাই, কিন্তু এটা হচ্ছে আমার মেইন ফাংশন। আমার সবকিছুর একটা আলাদা মেইন ফাংশন থাকা লাগে। এটা হচ্ছে আমার মেইন ফাংশন, আর এটা হচ্ছে আমার সোয়াপের ফাংশন। প্রোগ্রাম একটাই ওভারঅল, যেটা হচ্ছে সোয়াপ ফাংশনটা, ফাংশন আলাদা হয়। মেইন ফাংশনের ভিতরে কিন্তু অন্য ফাংশন থাকবে না, অন্য ফাংশন আপনাকে আলাদা করে ক্রিয়েট করতে হবে। এই যে মানে আপনি একই এক পেজেই করবেন, মেইন ফাংশনটা এই ভিতরে থাকবে, আর এক্সট্রা যে ফাংশনগুলো আপনি যেখান থেকে সোয়াপ কল করতেছেন এই ফাংশনটা আলাদা করতে হবে। ওভারঅল জিনিসটা প্রোগ্রাম একটাই, কিন্তু মেইন ফাংশন একটা আর একটা হচ্ছে সোয়াপের ফাংশন। ঠিক আছে আর ম্যাম, বুঝছি। সবকিছুতেই তো আমার একটা মেইন থাকে না, আপনি যখন নতুন একটা ফাইল ক্রিয়েট করেন সাথে সাথে ইন্ট মেইন নামে ক্রিয়েট হয়ে যায় না? তোমার জি। মেইন ফাংশনটা তো ম্যান্ডেটরি, এটা তো থাকতেই হবে। আর এছাড়া জিনিসটা তো অন্যান্য ফাংশনই তোমরা ক্রিয়েট করতেছি, এখানে প্রবলেমটাই তো ফাংশনের, যে আরো ফাংশন আমি আমার দরকার অনুযায়ী যে ফাংশন ক্রিয়েট করতেছি সেটাই তো টপিকটা। সেখানে যেমন সোয়াপিং দরকার হয়েছে ওই অনুযায়ী আমরা সোয়াপের ফাংশন একটা ক্রিয়েট করে নিয়েছি। ঠিক আছে, তো এই গেল জি ম্যাম। হচ্ছে যে যেখানে আমি ভ্যালু পাস করতেছিলাম। এখন হচ্ছে যদি আমি রেফারেন্স পাস করি, আচ্ছা রেফারেন্স বলতে কি বোঝায়? রেফারেন্স বলতে হচ্ছে মেমোরি রেফারেন্স বোঝায়। মানে ভ্যালু বলতে কি, আমি এখন এই জিনিসটা আগে এই জিনিসটা এভাবে বলে নেই। সাপোজ n1 আর n2, প্রবলেম কিন্তু এটাও সেম। ঠিক আছে, আমি এটা এর জন্য এটা ডিটেইলস এর ওভাবে হয়তো বলা লাগবে না। এই n1 আর n2 যে আমি ভ্যারিয়েবল দুইটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই ভ্যারিয়েবল দুইটা কি একটা নির্দিষ্ট জায়গা নিয়েছে না মেমোরিতে, ভ্যালু সহ, মানে কোথাও না কোথাও তো স্টোর আছে, এই কারণে তো আমরা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ইউজ করতে পারতেছি। এর আগেরটাতে আমরা কি করতেছিলাম, আমরা ভ্যালুটা পাঠাই দিতেছিলাম, মানে n1 আর n2 তে কিন্তু রয়ে গেছে, তার সাথে ভ্যালুর একটা কপি পাঠাচ্ছিলাম ভ্যালুটা 10 আর 20। কিন্তু এইটাতে রেফারেন্সে আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসটাই পাঠা দিচ্ছি, যে এর আগে একটা এন্ড সাইন দিয়ে দিলে ওই n1 টা যেখানে আছে, মেইন যে জায়গায় স্টোর আছে ওইটার মেমোরি অ্যাড্রেসটাই আমি পাঠাচ্ছি। আর n2 টা যেখানে আছে তার আগে একটা এন্ড সাইন দিলে ডাইরেক্ট আমি ওই n2 ভ্যারিয়েবলটা যে জায়গায় স্টোর আছে ওইটার মেমোরি অ্যাড্রেসটা পাঠাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন সবটা উপরে করছে, তো এখানে তো এরকমই দুইটা n1 n2 নিল, ভালো। এরপরে দেখেন সোয়াপ যে করতেছে, এর আগে কি শুধু n1 আর n2 পাঠাচ্ছিল না, এখানে এর আগে একটা এন্ড সাইন দিয়েছে, তার মানে n1 আর n2 এর ভ্যালু পাঠাচ্ছে না, এখানে কিন্তু 10 আর 20 যাচ্ছে না। এর আগেটাতে 10 আর 20 ডাইরেক্ট যাচ্ছিল, এখানে হচ্ছে 10 আর 20 যে n1 n2 ভ্যারিয়েবলের স্টোর আছে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা যাচ্ছে, ওই ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা যাচ্ছে। এই দুইটা মেমোরি অ্যাড্রেস আমি পাঠাচ্ছি, এটাকে সলভ করব মেমোরি অ্যাড্রেস। এখন দেখেন এখানেও ওরা যখন স্টার হিসেবে নিচ্ছে এটাকে একসেপ্ট করে স্টার হিসেবে, মানে মেমোরি অ্যাড্রেস পাঠাতে হলে এন্ড সাইন দিতে হয় আগে ইভালুয়েট করার জন্য, আর ওই মেমোরি অ্যাড্রেসকে একসেপ্ট যদি আমি করতে চাই একটা ফাংশনের ভেতর তাহলে তার আগে একটা স্টার সাইন দিতে হয় আমার।
স্টার সাইন দাও মানে আমি এক্সপেক্ট করতেছি ভ্যারিয়েবল না, দুইটা মেমোরি অ্যাড্রেস আমি একসেপ্ট করবো এর মধ্যে। তো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমি টেম্পের কাজটা নরমালি হয়েছে বলতে এখানে আমি কোনো ভ্যালু পাস করতেছি না, কিন্তু এখানে সোয়াপটা এর আগে কি হচ্ছিল, টেম্পে 10 যাচ্ছিল, আবার নাম 1-এ 20 যাচ্ছিল, নাম 2, আবার নাম 2 তে কি এখানে 10 আসতেছিল। এখানে কোনো 10-20 এর কিছু না, এখানে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস নিয়ে আমি কাজ করতেছি। সো টেম্পে হচ্ছে নাম 1-এ যে ভ্যালু আছে যাই থাকুক সেটা, ওইটার অ্যাড্রেসটা যাচ্ছে, ওই মেমোরি অ্যাড্রেসটা যাচ্ছে। আমার নাম 1-এ হচ্ছে নাম 2-তে যে মেমোরি অ্যাড্রেসটা সেইটা আসতেছে, আর আমার নাম 2-তে হচ্ছে টেম্পে যে মেমোরি অ্যাড্রেসটা আমি রেখেছি ওইটা আসতেছে। তো ডাইরেক্ট আমার মেমোরি অ্যাড্রেসই আমি চেঞ্জ করে ফেলতেছি। তো দেখেন এখানে মেমোরি অ্যাড্রেস চেঞ্জ করার পর লাস্টে যখন আমি আবার প্রিন্ট করব, এর আগে কি লাস্ট লাইনে প্রিন্ট করার সময় আমার 10 আর 20ই প্রিন্ট হচ্ছিল, কারণ আমার তো ভ্যালু সেমই রয়ে গেছিল। কিন্তু এখানে দেখেন এই যে লাস্ট লাইনটা দেখেন, মেইন ভ্যালু আফটার সোয়াপিং এও কিন্তু 20-10 হচ্ছে, কারণ আমার ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসই চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এটাতে কোনো কনফিউশন আছে? কল বাই রেফারেন্স আমি ক্লিয়ার। আমাদের দুইটা লেকচার মোটামুটি এখানে হয়ে গেছে। থার্ডটাতে আমরা তাহলে যাচ্ছি। থার্ডটা তো ইজি ছিল, অ্যারে পাস করা বেসিক্যালি। থার্ডটাতে যেটা হচ্ছে, থার্ড আমরা হতে পারে আমরা অ্যারে পাস করব। অ্যারে বলতে ডাইরেক্ট অ্যারেটা, মানে সাপোজ আমার কাছে একটা 10 লেন্থের অ্যারে আছে, একটা হতে পারে যে আমি ফুল লেন্থের অ্যারেটাই পাস করব, ফুল অ্যারেটা। আরেকটা হতে পারে যে আমি ওর মধ্যে কোনো পার্টিকুলার ভ্যালু পাস করব। সাপোজ 10 লেন্থের যে অ্যারে আছে তার মধ্যে সাপোজ আমি 5 আর 6 নাম্বার ঘরে যে ভ্যালুগুলো আছে সেগুলা পাস করব। তো দুই টাইপ হতে পারে। তো এখানে দেখেন ফার্স্টটাতে হচ্ছে পার্টিকুলার কোনো এলিমেন্ট পাস করতেছে, অ্যারের এলিমেন্ট, নট ফুল অ্যারে, জাস্ট অ্যারের এলিমেন্ট। তো এই যে আমার মেইন ফাংশন একটা অ্যারে নিয়েছে এইজ অ্যারে নামে, এখানে 4টা ভ্যালু আছে, তার মানে এটা লেন্থ 4, এটা হচ্ছে 0 নাম্বার ঘর, এটা 1, এটা 2, এটা 3। আবারও বলে নিচ্ছি, অ্যারে সবসময় ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, এটাকে অ্যারের ইন্ডেক্সিং বলে। অ্যারের ইন্ডেক্সিং সবসময় 0, 1, 2, 3 এভাবে শুরু হয়। তো ডিসপ্লে নামে আমার একটা ফাংশন আছে এখানে, এবং এটা অবশ্যই ভয়েড, বুঝাই যাচ্ছে মনে হয়, কারণ এটা কোনো রিটার্ন মানে কোনো ইন্টিজার বা কোনো ক্যারেক্টার কিছু থেকে কিন্তু কল হচ্ছে না, ভ্যারিয়েবল থেকে ডাইরেক্ট কল হচ্ছে। তো তার মানে এটা ভয়েড। এখানে দুইটা ভ্যালু পাস করা হচ্ছে, একটা হচ্ছে এইজ অ্যারে 1 এর ভ্যালু, আর একটা হচ্ছে এইজ অ্যারে 2 এর ভ্যালু। এইজ অ্যারে 1 এর ভ্যালু মানে কি 8, 0, তাহলে এটা 1। 2 নাম্বার ভ্যালুটা তাহলে কি হবে 4, 12 হচ্ছে 3 নাম্বার। সো ডিসপ্লেতে আমি 1 নাম্বার এলিমেন্টের ভ্যালু পাস করতেছি, 2 নাম্বার এলিমেন্টের ভ্যালু পাস করতেছি। সাথে সাথে ডিসপ্লে কল করার সাথে সাথে কি আমার এখানে চলে যাবে ভয়েড ডিসপ্লে। এই দুটো তো ভ্যালু, কিন্তু কোনো মেমোরি অ্যাড্রেস বা এরকম কিছু না। তো ভ্যালু পাস করার সাথে সাথে h1 আর h2 নামে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে, h1 আর h2 দুটো ভ্যারিয়েবলের নামে। তো আমি প্রিন্ট করতেছি h1 আর h2, মানে এই দুটো ভ্যারিয়েবল নামে অ্যাকসেপ্ট। তো দেখেন আউটপুট আসতেছে 8 আর 4, 8 আর 4, বেসিক্যালি 1 নাম্বার আর অ্যারের 2 নাম্বার ভ্যালু। এটা হচ্ছে আমার অ্যারের এলিমেন্ট পাস করলে, পার্টিকুলার এলিমেন্টস যদি আমরা পাস করি তাহলে কিভাবে সেটা নিচ্ছে এবং প্রিন্ট করছে। এই গেল যদি আমরা হচ্ছে অ্যারের পার্টিকুলার এলিমেন্ট, নির্দিষ্ট এলিমেন্ট পাস করি। আর নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে যদি ডাইরেক্ট আমরা অ্যারেই পাস করি, ফুল অ্যারেটা। তো দেখেন এখানে আমার মেইন ফাংশন এটা, যেখানে হচ্ছে ফ্লোটও তো একটা টাইপ, এখানে হচ্ছে আমার ডেসিমাল থাকতে পারে আর কি। ফ্লোট রেজাল্ট হচ্ছে জাস্ট একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, আর ফ্লোট টাইপের একটা অ্যারে নিচ্ছে এজ নামে। এই এজ এটা আর এটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে, মানে এখানে শুধু ইন্টিজার ভ্যারিয়েবল রাখতে পারবো। আর এটা হচ্ছে এই এজটা হচ্ছে ফ্লোট টাইপের, মানে এখানে দশমিক সংখ্যাও রাখতে পারবো। তো দেখেন এখানে আছে 23.5, 55, মানে বিভিন্ন 1, 2, 3, 4, 5, 6টা। তার মানে এই অ্যারের লেন্থ হচ্ছে 6, 0, 1, 2, 3, 4, 5, 0 থেকে 5। এখন দেখেন রেজাল্ট একটা ভ্যারিয়েবল, আমার রেজাল্টে যে ফ্লোট, এখানে রেজাল্ট একবারে নিয়ে নিচ্ছিল, আপনি চাইলে আলাদাও নিতে পারেন 2 লাইনের মধ্যে, সমস্যা নাই।
রেজাল্ট থেকে ক্যালকুলেট সাম নামে আমার একটা ফাংশন কল করতেছে এবং সেখানে এইচ পাঠাচ্ছে, মানে সেটা প্যারামিটারের থ্রুতে এইচ পাঠাচ্ছে। এবং দেখেন একটা একটা কি ভ্যারিয়েবল থেকে পাস করতেছে, ভ্যারিয়েবলের থেকে কল করতেছে, তার মানে কি এটার অবশ্যই একটা রিটার্ন টাইপ আছে এবং রিটার্ন টাইপটা কি টাইপ? ফ্লোট টাইপের, কারণ এই রেজাল্টটা কি আমার ফ্লোট। এবং পাঠাচ্ছে কি একটা ফুল অ্যারে পাঠাচ্ছে, এই এইচ নামে ফুল অ্যারে, মানে পুরো এই অ্যারেটাই পাঠা দিচ্ছে। তো এটাকে পরে আমি যখন এই ক্যালকুলেট সাম কল হলো, এটার সাথে সাথে কি এখানে চলে আসবে ক্যালকুলেট সাম, ফ্লোট ক্যালকুলেট সাম, যেটা বললাম একটা রিটার্ন টাইপ থাকবে, ভয়েড হবে না, এটা ফ্লোট। তো এখানে দেখেন ফ্লোট এইচ, এইচ নামে আবার একসেপ্ট করতেছে, সেটা একটা অ্যারে একসেপ্ট করতেছে। মানে এখানে কিন্তু কোনো ইন্ট নামে অ্যারে, মানে এখানে এই অ্যারে সাইনটা অবশ্যই থাকতে হবে, কারণ আমি এখানে একটা অ্যারে পাঠাচ্ছি, অ্যারে পাঠাচ্ছি এবং এখানে একসেপ্ট একটা অ্যারেই করতে হবে। সো একটা অ্যারেকে যখন আমি ডিক্লেয়ার করি, এখানে তো বেসিক্যালি ডিক্লারেশন হয়, এই যে ফ্লোট নামে ডিক্লেয়ার করতেছি, ডিক্লেয়ার করলে সাথে সাথে কিন্তু এই ব্র্যাকেটটা অবশ্যই দিতে হয়, থার্ড ব্র্যাকেটটা। এখানে এই ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে যে আমি এখান থেকে একটা অ্যারে পাঠাচ্ছি এবং আমি এখানে একটা অ্যারেই একসেপ্ট করব। তো এখানে একটা নতুন ভ্যারিয়েবল নিল সাম নামে, এবং এটা তো আপনাদের ফ্যামিলিয়ার নিশ্চয়ই, একটা ফর লুপ। ফর লুপে হচ্ছে প্রতিটা ভ্যালুকে অ্যারে যোগ করতেছে, সাম করতেছে, প্রতিটা ভ্যালুকে যোগ করে রিটার্ন কি করতেছে, এই সামটা করতেছে। এবং এই সামটা কোথায় আসবে? সাথে সাথে এই রেজাল্ট নামে এখানে স্টোর হয়ে যাবে, এখানে চলে আসবে রেজাল্ট ভ্যারিয়েবল। এরপরে আমার জাস্ট রেজাল্টটা প্রিন্ট করতেছে। তো আউটপুট দেখেন ফুল, সবগুলা যোগ করলে যা আসে সেটা হচ্ছে। সো অ্যারে পাসিং এই ফাংশনের থ্রুতে, এটাতে কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? না ম্যাম। তাহলে তো শেষ ফাংশন। আপনার এত প্রবলেম ছিল, এখন তো কোনো মানে বুঝতে পেরেছেন এখন? জি ম্যাম, এখন মোটামুটি। পুরোপুরি বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে আমি আর টপিক এখন আপনাদের বাড়াতে চাচ্ছি না বেশি, কারণ অনলাইনে সবাই আমার মনে হয় থাকলেও না, যে দেখেন আজকে 2 জন মনে হয় মাত্র। আপনাদের জি স্টুডেন্টের একটু কম, কিন্তু অ্যাটেন্ডেন্স খুব বেশি কম থাকে। বাকিরা কি আদৌ দেখতেছে নাকি রেকর্ড গুলা? ওদের এটা তো খোঁজ আমি, খবর খুবই কম, ইন্টারনেটে খুবই কম থাকে অনলাইনে। মানে আপনাদের কি ম্যাক্সিমামই গ্রামে থাকে? হ্যাঁ, ম্যাক্সিমামই গ্রামে থাকে। 2 জন বোধহয় শুধু ঢাকায় থাকে, মানে এখন আছে আর কি। তো তারা কতটুকু কি এক্সেস করতে পারতেছে? আমি আসলে রেসপন্স দেখে বুঝতে তারা পারতেছি না শুধু এখন। আজকে আজকে তারা নাই একজনও, আর তারা এই কয়দিন ছিল 2 জন। আর গ্রামে তার কেউ ছিলই না, 3-4 জন, ওই যে আমি, সালমান ভাই, আর 2 জন, ওই যে জেসি আর হচ্ছে সিয়াম, 4 জনই তো ক্লাস করছি। মোটামুটি 3 থেকে 4 জনই সবসময় থাকে। হ্যাঁ, আপনার টোটাল 13 জন। 13 জনের মধ্যে মানে 4 জন তো খুবই কম আর কি। বাকিদের তো জি কনস্ট্যান্টলি 4 জনই, মানে এমন না যে ফার্স্টের দিকে কেউ আসতো না। সো আমি জি জি এর জন্য টপিক, ম্যাম, আমি কিন্তু সবগুলা ক্লাস করছি, মিস্টেক দেই নাই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো আমি এখন আপাতত এই কারণে সিলেবাসটা বাড়াচ্ছি না, মানে কারণ যারা করলো না, সাপোজ মানে করলো না বলতে হয়তো বা প্রবলেম আছে কিছু একটা, মানে নেট নিতে পারছে না বা এরকম কিছু একটা, যাই হোক মানে ও, বিকজ জানি না। ঢাকায় যারা আছে ওরা বললো যে ইন্টারনেট ওদের সমস্যা, ইন্টারনেট কিনতে পারতেছে না, আর এই যে ওয়াইফাই অনেক সমস্যা, ব্রডব্যান্ড আর কি লাইনের সমস্যা হচ্ছে। তো এই কারণে আমি আর সিলেবাস এখন বাড়াচ্ছি না, কারণ যারা এগুলাই করে নাই এখন পর্যন্ত তাদের তো অনেক বেশি জমে যাবে, জি পরে ঝামেলা হতে পারে। আমি যতটুকু আপনাদের পড়িয়েছি, মানে যদি আপনাদের ফাইনাল হয় খোলার পরে, এই যে অ্যারে ফাংশনের এই টপিক গুলা, মানে এগুলোর উপর ইজিলি 3টা সেট আপনারা মানে কোশ্চেন এর মধ্যে থেকেই পসিবল আর কি করা। তো এই কারণে আমি আর আপাতত টপিক বাড়াচ্ছি না। যদি ভার্সিটি খুলে এরপর পরবর্তীতে আপনাদের ক্লাস হয়, তখন আর কি দেখা যাবে ওইটা, মানে ওইটা নিয়ে এখন আর আমি ভাবতেছি না। এখন জি মোটামুটি ম্যাম। ফাইনাল যদি হয়ও রিটেন খোলার পরে, তাহলে আপনাদের মোটামুটি আপনারা 30 মার্কসের কোশ্চেন এখান থেকেই পেয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার করতে পারবেন। ম্যাম, এই যে অ্যাসাইনমেন্টটা কি 20 তারিখে জমা দিতে হবে, পরে দিলে হয় না? না, হ্যাঁ পরে দিলেও হবে, কারণ যেহেতু এখন আপাতত আমাদের কোনো ইনস্ট্রাকশন এরকম আসে নাই জি পার্টিকুলার সেমিস্টার কতদিন আর কি। সো এটা 20 তারিখ আমি দিয়ে দিলে ভালো হতো, 20 তারিখের মধ্যে, বাট আমি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট হবে। তো যখন সুবিধা মতন দিতে পারেন সেমিস্টার শেষ হওয়ার আগে, মানে ফুল দিয়ে জি সেমিস্টারটা যখন শেষ হয়, তাহলে মোটামুটি চলবে। আর পরবর্তীতে ক্লাস শুরু হলে বা কোনো
নোটিশ আসছে ওটা তো আমি আবার বলে দেবো। হ্যাঁ, আমি আসলে যে সবারটা একবারে চেক করি, তো আপনি সাবমিট করেছেন এটা আমি দেখেছি, কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটা কারেক্ট আছে নাকি আর কি ওটা দেখিনি। কিন্তু সাবমিশন আপনি একজনই করেছে, এটা দেখেছি, একজনেরই আসছে। এক্সাম না হওয়ার আসলে সিনারিওটা এখন আমি বলতে পারছি না, কারণ ইউজিসি থেকে মানে সরকার থেকে ইউজিসি থেকে অলরেডি বলছে যে এক্সাম না নেওয়াটা আর কি কোনো অপশন ওরা রাখতেছে না সরকারের ইসে। মানে এখন আপাতত সবই বন্ধ রাখতে বলছে, পরীক্ষা মানে অনলাইনে এক্সাম বা সামথিং এরকম, বা অনেকে আছে যে রেজাল্ট মানে পরীক্ষা না নিয়ে যে এতটুকুর উপর রেজাল্ট ওইটাও অ্যালাউ করতেছে না। তো ওই কেসটা আর কি এখন এর জন্য যাচ্ছি, কারণ ওইটা তো অলরেডি ইউজিসি থেকে এখন আপাতত মানাই করে রাখছে, ওইটা হবে না। তো পরবর্তীতে যদি ইউজিসি থেকে বলে যে ফাইনাল ছাড়াই রেজাল্ট করতে, তখন ওইটা আর কি আমরা দেখবো, ওটা তখন ঠিক করবো। মানে এখন আপাতত ওই অপশনটাই বন্ধ, যেহেতু ইউজিসি থেকে ওটা মানা করে দিচ্ছে। ঠিক আছে, আর যদি ওইটা হয় তাহলে আমি আপনাদেরকে তখন আবার ওই প্যাটার্নটাও এড মোডতে বলে দিব যে এটাতে এটাতে এত পার্সেন্ট মার্কস, যদি হয় আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে ম্যাম। আজকে যেহেতু লাস্ট ক্লাস ছিল আর এতটুকু আপনাদের এখন আপাতত অনলাইনে পড়াচ্ছি, তো থ্যাংক ইউ, আপনারা এই কয়েকদিন অ্যাটেন্ড করেছেন, আর সবাই ভালো থাকবেন। ঠিক আছে ম্যাম, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।